গণমাধ্যমে হামলা, গণতন্ত্রের উপর আঘাত, মন্তব্য ফখরুলের, সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান। রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। মব সমর্থন করে না এনসিপি, বললেন নাহিদ। যেটা আইনের শাসনকে ব্যাহত করবে এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চায় ইনকিলাব মঞ্চ, বেলা ৩টায় বিক্ষোভ, এখন পর্যন্ত গ্রেফতার ১৭, জানালো ডিএমপি। হাদি ইস্যুতে জনমনে ভীতি থাকলেও ইসিতে আস্থা আছে সবার, মন্তব্য সিইসির। এবার অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ভোট হবে। ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ এটা করব। খুলনায় এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি। ঢাকা ১০ আসন থেকে আসিফ মাহমুদের মনোনয়ন ফর্ম সংগ্রহ। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ জানুয়ারি। ছাত্র জনতা হত্যায় উস্কানি সহ ৫ অভিযোগ। আসিয়ান বৈঠকের আগে ফের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার শঙ্কা, মালয়েশিয়ার উদ্বেগ। এবং ২৬ ডিসেম্বর সিলেট ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠ কর্মীরা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টার্গেট করে গণমাধ্যমে হামলা, গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রুখতে হবে এমন অশুভ শক্তির তৎপরতা। আর কোনো ধরনের মব সমর্থন করে না এনসিপি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। মব সন্ত্রাসের সাথে সরকারের একটি অংশের প্রশ্রয় থাকতে পারে বলেও ধারণা রাজনীতিবিদদের। এবং বিভিন্ন সংগঠনের মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ। এখান থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার জন্য নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক সমাজ, রাজনীতিবিদদের সাথে নিয়ে যৌথ প্রতিবাদ সভা করেছে সম্পাদক পরিষদ ও নোয়াব। সোমবার রাজধানীর একটি হোটেলে মব ভায়োলেন্সের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা, এইটা পৃথিবীর কোন সমাজ যদি সহ্য করে, যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। They didn't only want to burn the building, they wanted to murder the staff of Daily Star. ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে হত্যার ঘটনাকে এক সূত্রে বাধা বলছেন রাজনীতিবিদরা। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তাতে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। এ সময় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। প্রতিবাদ শেষে মানববন্ধন করেন তারা। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 41 রাউন্ড গোলাবারুদ এবং 1টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে
আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব এবং বিজিবি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাই আলোচনা হয়েছে। আপনারা জানেন, আপনারা দেখছেন ভাইস চ্যান্সেলর মহোদয় এবং এরা আলোচনায় ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর এবং নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা দায়িত্বে ছিলেন তারও এই সময়। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে রাজধানী শাহবাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী 24 ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়। এ ঘটনায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নিলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় স্থিতিশীলতা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে, এই ভুংসুম শেষ। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট ও উদিচি কার্যালয়ে হামলার ঘটনায় মোট 17 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়া এই ঘটনায় এরই মধ্যে আরও 31 জনকে শনাক্ত করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। এ সময় তিনি জানান, প্যানেল কোড, সাইবার সিকিউরিটি, স্পেশাল সিকিউরিটি কোড, কাউন্টার টেরোরিজম অ্যাক্ট এই 4টি আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তাও চাওয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং অ্যারেস্টও করতেছি। আপনারা জানেন যে 17 জন আমাদের অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে, কারণ ওখানে অনেক লোকজন ছিল যারা সরাসরি এটার সাথে জড়িত। একটা ঘটনার প্রতিবাদ বা আউটব্রাস্ট করা এটা একটা আলাদা জিনিস, কিন্তু এই ঘটনার আড়ালে আমি একটা অফিসে গিয়ে আগুন দিয়ে দিব, ভাঙচুর করব, ভ্যান্ডালিজম করব, এটা অনাকাঙ্ক্ষিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে পূর্বাচল 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায়। রোববার দুপুর থেকে বিশ্ব রোড এলাকায় পূর্বাচলমুখী এই এক্সপ্রেসওয়ের একটি অংশ নিয়ে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানান বিএনপি নেতারা। বিএনপি নেতারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হতে আর কয়দিন লাগবে বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। আগামী দুদিন পরেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপি নানামুখী আয়োজন করছে, যার একটি অংশ কিন্তু পূর্বাচলের এই 300 ফিটে একটি মঞ্চ তৈরি করছে, যেখানে তারা গণসংবর্ধনা অনুষ্ঠান তারা আয়োজন করবে। মূলত সকাল থেকেই এখানে এই মঞ্চটি তৈরির কাজ চলছে এবং গেল 3 দিন ধরেই এই মঞ্চটি তৈরির কাজ চলছে এবং আগামী 2 দিন এই মঞ্চটি তৈরির কাজ চলবে। এছাড়া আজ বেলা 3টার সময় কিন্তু এই মঞ্চ পরিদর্শনে আসবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মূলত বিএনপি সূত্রে জানা গেছে যে তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে 20 লাখ লোকের সমাগম হবে এবং প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতেই সর্বোচ্চ নেতাকর্মী সমাবেশ ঘটাতে চাইবেন। এতে জনসমাগম আরও বাড়তে পারে। সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার প্রতি। মূলত বিমানবন্দর থেকে 300 ফুটের
গণসংবর্ধনা স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং যেমনটি জানেন যে সোম ও মঙ্গলবারের মধ্যে অধিকাংশ নেতাকর্মী চলে আসবেন এবং দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে আসলে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে এদিনের কর্মসূচি সফল হবে। রাজধানীর পূর্বাচল 300 ফিট থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ভোট যত ঘনিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতির তত উন্নতি হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ওসমান হাদির ঘটনায় জনমনে ভীতি থাকলেও নির্বাচন কমিশনের উপর সবার আস্থা আছে। দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশেই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা করা হয়েছে। বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। দুপুর 12টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। স্বজনরা জানান, মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। 11টার সময় জানতে পেরেছি যে অটোওয়ালা আমাকে ফোন দিয়েছে। কি বলেছে? বলছে যে এরকম মোতালেব ওনাকে গুলি করা হয়েছে, আপনারা 250 বেড আসেন। 250 বেডে আমরা কাছাকাছি আসছি, তখন আবার ফোন দিচ্ছে যে সিটি মিউজিক সেন্টারে যান, ওইখানে নিয়ে গেছে। ওইখানে যাই আমরা আবার সিটি স্ক্যান করে তারপর এখানে আসছি। আমার বৌমা বলছে যে তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের গুলি করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, গুলির ঘটনায় কি কাউকে আটক করা হয়েছে কিনা? জি ধন্যবাদ। একেবারে এই কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে। ঢাকায় ইনকলাব মঞ্চের ওসমান হাদিকে গুলির রেশ না কাটতেই এই খুলনা এনসিপির যে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক এই মোতালেব শিকদারকে গুলির ঘটনা ঘটে। সকালে পুলিশ যেটি বলছেন যে দুপুর 12টার দিকে মোল্লাপাড়া মোড়, যেটা কিনা সোনাডাঙ্গা এলাকায়, সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয় এবং এই গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয় এবং এই বিদ্ধ হয়ে বাম পাশ থেকে বেরিয়ে যায়। তাকে কিন্তু গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং আমরা এই মুহূর্তে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে অবস্থান করছি। এখানে তার এই গুলির ঘটনা শুনে পরিবারের সদস্যরা এবং এনসিপির নেতৃবৃন্দ এখানে ছুটে যাচ্ছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন। তারা প্রত্যেকে কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। আমরা স্থানীয় এনসিপির নেতার সাথে কথা বলতে চাই যে কিভাবে এই ঘটনা ঘটলো, আপনারা কি জানতে পেরেছেন? আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং বিভাগীয় আহ্বায়ক আমাদের মোতালেব ভাই, আমাদের সহযোদ্ধা, তাকে দুর্বৃত্তরা হামলা করেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে খুলনা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি আমরা আসলে লক্ষ্য করছি। আজকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমাদের সেই জীবনের নিরাপত্তা নাই। আজ খুলনা শহরের নৈমিত্তিক হত্যাকাণ্ডের ঘটনা আমরা লক্ষ্য করছি। আজকে আমরা স্পষ্টভাবে আমরা প্রশাসন বরাবর আমরা অভিযোগ করেছি, বারবার আমরা বলেছি যে আপনারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উন্নতি ঘটান, আপনারা কর্ণপাত করলেন না। ফলশ্রুতিতে আজকে আমাদের মোতালেব শিকদার, জুলাই বিপ্লবী সহযোদ্ধা, তাদেরকে এইভাবে গুলি করা হচ্ছে। আজকে আগামীতে তো আমাকেও গুলি করা হবে। এই দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। আমরা দ্রুত এর তদন্ত দাবি করছি এবং যারা দুর্বৃত্তরা যারা হামলা করেছে তারা যেন দ্রুতই এর একটা বিহিত করে। এবং আমরা যেটি বলছি যে খুলনা শহরে
যে এনসিপি নেতা বলছিলেন যে তারা উদ্বেগ প্রকাশ করছেন এবং দ্রুতই এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তো এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, সরকারকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন না করে প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ নির্বাচনে কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ। এই আসনের জনগণ এবং সারা দেশের মানুষের সহায়তা চাই। একই সাথে নির্বাচনকে ঘিরে আপনারা জানেন যে তফসিলের পরদিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আরেকজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা 8 আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন। এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে আজ থেকে শুরু হচ্ছে ভোটের গাড়ির প্রচারণা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। ভোটের গাড়ি প্রচারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। মানবতা বিরোধী অপরাধে 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এই আইজিপিকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ওই দিন রায়ে ট্রাইব্যুনাল বলেন, মানবতা বিরোধী অপরাধের যেসব অভিযোগ আনা হয়েছে তাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পালন করেছেন। শেখ হাসিনা তাদের এই নির্দেশ দিতেন। তাদের বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে 4 জানুয়ারি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এ বিষয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার চাপ প্রয়োগ করেন সালমান এফ রহমান। কয়েক লাখ ছাত্র জনতাকে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। তো সালমান এফ রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এদেরকে শেষ করে দেয়া, শব্দটা ছিল শেষ করে দেয়া, আর দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করা, অর্থাৎ সামরিক শাসন জারি করার মাধ্যমে সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে দিয়ে ছাত্র জনতাকে শেষ করা। তাদের পরামর্শ, তাদের নির্দেশনা, তাদের কনস্পিরেসি, তাদের উস্কানি, এই সব কিছুর মাধ্যমেই জুলাই আগস্টের গণহত্যাটা হয়েছিল। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। শীতের শুরুতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে বর্ণিল আয়োজন। অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। দিনব্যাপী আয়োজনে দর্শনার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে আগে ক্যাম্পাসে 110টিরও বেশি প্রজাতির প্রজাপতি বিচরণ করলেও
বর্তমানে কমে দাঁড়িয়েছে মাত্র ৭২টিতে। বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার প্রতি আউন্স স্পট গোল্ডের মূল্য দাঁড়িয়েছে ৪,৩৮৩.৭৩ ডলারে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর পূর্বাভাস, বৈশ্বিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধির ফলে দামের এই ঊর্ধ্বগতি বলে জানিয়েছে রয়টার্স। চলতি বছরে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৬৭% বেড়েছে। ভূ রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন দেশে চলমান যুদ্ধ এবং নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ স্বর্ণ ক্রয়ও দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। এবারের আসরে ৬ দল নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাজাত আহমেদ পুরো কায়েস্তের রিপোর্টে বিস্তারিত। আর কয়েকদিন পরে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। টুর্নামেন্টকে সামনে রেখে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে গ্যালারি ও প্রেস বক্স। মাঠের উইকেট ও আউটফিল্ডও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হবে সিলেটে। এখানে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের মাঠে আবারও বিপিএল এর খবরে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে দর্শকদের মাঝে। তবে অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিপিএল মাঠে আয়োজন হচ্ছে, দর্শকদের একটা উন্মাদনা দেখা যাচ্ছে। অনেক নামি দামি ক্রিকেটাররা দল পেয়েছে এবং ওরা আসবে, খেলবে। দর্শক যারা আছেন তারা খুবই উন্মুখ থাকেন এখানে খেলা দেখার জন্য। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারে টিকিটও ছেড়ে দেওয়া হয়েছে। প্রচুর সংখ্যক মানুষ টিকিট কেনার জন্য ভিড় করেছে। খুবই ভালো উদ্যোগ হয়েছে সিলেটের মাঠে বিপিএলটা উদ্বোধনী অনুষ্ঠানে এনে। সিলেটে দর্শকদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। প্রচার প্রচারণায়ও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। তো আমরা আশা করছি সিলেটে আসলে দর্শকের চাপ থাকবে। আমাদের মূল লক্ষ্যটা হলো দর্শকরা যেন নিরাপদে এবং ভালোভাবে খেলাটা দেখতে পারেন। নিরাপত্তাজনিত কারণে শুরুর দিনে সিলেটে সীমিত পুরুষের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে। যে কোনো অনিয়মে কঠোর অবস্থানে থাকবে বিসিবি। আমাদের একটা অন্যতম কাজ হইল সিকিউরিটি, নিরাপত্তা সুন্দর হওয়া, মানুষ যেন কমফোর্টেবলি আসতে পারে, খেলা দেখতে পারে, শান্তিপূর্ণভাবে খেলা দেখে নিরাপদভাবে ঘরে যেতে পারে। এইটার জন্য আমাদের একটু মনোযোগ বেশি দিতে হচ্ছে। এদিকে উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকেটের রঙিন আসর বিপিএল আবারও শুরু হচ্ছে সিলেট থেকে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিপিএলকে ঘিরে সিলেটের দর্শকদের প্রত্যাশাও কিন্তু তুঙ্গে। প্রিয় দল ও তারকা ক্রিকেটারদের এক নজর দেখতে মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। এখন শুধু অপেক্ষা উদ্বোধনী ম্যাচের। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে নাজাত আহমদ পুরকাস্ত, নিউজ 24 সিলেট। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।